রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনীতির মাঠে এবার অর্থনীতির বাহাস। সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে হবে কেন জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। সরকারের চুরি লুকাতে এ বাধা, অভিযোগ বিএনপির। বিষে ভরে গেছে এই বালু নদীর পানি। বুকে বিষ নিয়ে বইছে বালু নদী। রাসায়নিক দূষণে তলদেশে তৈরি হয়েছে মিথেন গ্যাস। নেই মাছের অস্তিত্ব, শঙ্কা জাগাচ্ছে দুই তীরের বসতি। পরিকল্পনায় আটকে রাজু। হিমাগারে ডিম মজুতে ডজনে খরচ 1 টাকা 20 পয়সা। ব্যবসায়ীরা বাড়তি লুটে নিচ্ছে 23 টাকা। বাজার অস্থিরতার কারণ জানলো, দায় এড়িয়ে গেলেন ভোক্তার ডিজি। এবং একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও 8 লাখ আসন খালি থাকবে। কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ 5 পাওয়া অনেকেই। নম্বর দেখে পছন্দক্রম পূরণের পরামর্শ। তো আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ওমর ইনান। যাচ্ছি তার কাছে। ইনান, আমরা ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ রিপোর্টে দেখছিলাম, সেক্ষেত্রে আমরা যদি একটু সংক্ষেপে আলোচনায় আসি শুরুতেই, যে এই ঘটনার আসলে সূত্রপাত বা কি কারণে আসলে এমনটা ঘটলো। রাব্বি, আপনাকে শুরুতে ধন্যবাদ জানাচ্ছি এবং সেটি আমরা দেখব যে আসলে ঘটনার সূত্রপাতটা কীভাবে। তার আগে আপনাকে জানাই রাখি যে এই কিরগিজস্তান আসলে ভৌগোলিকভাবে কোন কোন দেশের পাশাপাশি রয়েছে, যেমন উজবেকিস্তান, এমনকি চীন, তাজিকিস্তান, এই দেশগুলোর কিন্তু পাশেই এই দেশটির অবস্থান। যে কারণে আসলে সেখানে কেন বাংলাদেশিরা আছে কিংবা বিদেশি শিক্ষার্থীরা আছে সেই বিষয়টি আমরা আলোচনা করব। শুরুতে একটু দেখে আসি আসলে এই ঘটনার সূত্রপাতটা আসলে কীভাবে, অর্থাৎ ওই কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের উপর করে হঠাৎ করে তারা কেন চটলো। আসলে গত 13 মে মূলত এই ঘটনার সূত্রপাত হয়। রাজধানী বিশকেকে এই ঘটনার সূত্রপাত হয় এবং মিশরীয় মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, প্রথম দিকে কিন্তু এই সংঘর্ষটি মিশরীয় যে শিক্ষার্থী এবং স্থানীয় শিক্ষার্থী তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে যখন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, অর্থাৎ 3 দিন পরে, মূলত তখন থেকে আসলে স্থানীয়রা, বিশেষ করে স্থানীয় শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রাও কিন্তু পরবর্তীতে বিদেশি শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং রাজধানীতে বিদেশি যেসব পড়ুয়া শিক্ষার্থী আছে তাদেরকে তখন খুঁজে খুঁজে আসলে মারা শুরু করে। এই ক্ষেত্রে আসলে ওদের ব্যাখ্যা কি? এটি কি জানা গেছে গণমাধ্যমের মারফত যে তারা কেন বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কেন হামলা চালাচ্ছে? আসলে এইখানে বিষয়টি আমি একটু বলে রাখি যে অবৈধ অভিবাসী যারা রয়েছে তাদের বিরুদ্ধে একটি প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছিল অনেক দিন ধরে। যদিও এই ঘটনার সঙ্গে শিক্ষার্থীদের যে ঘটনা, এটির সাথে কোনো সম্পর্ক নেই। সেখানকার যে স্থানীয় শিক্ষার্থীরা আছে কিংবা যেসব বিদেশি শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু বলছে, ভাষায় কথা বলছে, হিন্দি ভাষায় কথা বলছে। তাদেরকে দেখা মাত্রই কিন্তু আসলে তাদেরকে মারধর করা হচ্ছে। আর সবশেষ আসলে পরিস্থিতিকে আমরা একটু দেখে আসি যে আমরা যদি দেখি যে কিরগিজস্তানে গত 13 মের পরে যে পরিস্থিতি আসলে এখন দাঁড়িয়েছে, বিদেশি শিক্ষার্থীদের উপর হামলায় এখন পর্যন্ত 30 জন আহত হয়েছেন এবং 4 জন গ্রেফতার করা হয়েছে, যদিও তাদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে ভারতীয় সবশেষ পরিস্থিতি ইনান বলছিলেন, সেক্ষেত্রে মিশরীয় কর্তৃপক্ষ মানে তাদের সরকারি বা তাদের রাষ্ট্রীয় পদক্ষেপটা আসলে কি? যেহেতু এখানে বিদেশি শিক্ষার্থীরা ইনজুর্ড হচ্ছেন, তাদের উপর হামলা হচ্ছে, তাদের রাষ্ট্র থেকে আসলে কি বলা হচ্ছে? এখন পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি যে এটি নিয়ে কূটনৈতিক টানাপোড়েনও কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু রাষ্ট্রের কথা বলছেন আপনি, যে আসলে কি হয়েছে সেখানে, দেশগুলো আসলে কেমন তারা কি বলতে চাচ্ছে। কিরগিজস্তানে যেহেতু বাংলাদেশি কোনো দূতাবাস নেই, তাই সেখানকার শিক্ষার্থীরা যে কোনো প্রয়োজনে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে পারবেন এবং সেই হটলাইন নাম্বারটি হচ্ছে 00998930009780 নম্বরে। রাব্বি, আমরা যেমনটা আলোচনা করছিলাম যে কূটনৈতিক টানাপোড়েন, আসলে এখন পর্যন্ত কিরগিজস্তানের সঙ্গে সংশ্লিষ্ট যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে আসলে সম্পর্কটা কেমন? যেমনটা বলছিলাম, এই যে যারা যেই দেশের শিক্ষার্থীগুলো আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ আমরা যদি স্পেসিফিক্যালি বলি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যদিও পাকিস্তান আবার স্বীকার করছে না যে তাদের শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে, সেই জায়গাটায় তারা আসলে তাদের কূটনৈতিক সম্পর্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা তারা আসলে কিভাবে নজর রাখছে? আসলে যখন নিহতের ঘটনাটি আসে, খবরটি আসে, তখন পাকিস্তান সরকার সঙ্গে সঙ্গে পাকিস্তানে থাকা কিরগিজস্তানে যে দূত রয়েছে তাকে তলব করেছে। তলব করার পরে সেই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ জানিয়েছে এবং জানিয়েছে যে সাথে সাথে যে তাদের যেই দেশের নাগরিকরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে যেন প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু দূতাবাসের যে দূত রয়েছে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং পরবর্তী আমরা একটু দেখে আসি যে আসলে কূটনৈতিক টানাপোড়েনগুলো আসলে এখন পর্যন্ত
কি আসলে আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাবো যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য এর মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। যেমনটি একটু আগে বললাম যে যেহেতু কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই, তাই উজবেকিস্তানে যে বাংলাদেশি দূতাবাস রয়েছে সেখান থেকে তাদের হটলাইন নাম্বার চালু করা হয়েছে। একই সঙ্গে ভারত এবং পাকিস্তানের যে দূতাবাসগুলো রয়েছে সেই দূতাবাসেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, যেন তাদের শিক্ষার্থীরা যেন নিরাপদে থাকে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ দাবি কিরগিজ কর্তৃপক্ষের। যেমনটা শুরুতেই রাব্বি আপনাকে বলছিলাম যে কিরগিজ কর্তৃপক্ষ আসলে যেমনটা দাবি করছে যে তাদের দেশে অনেক বেশি অবৈধ অভিবাসী হয়ে পড়েছে, যারা ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন সময় কাজের জন্য কিরগিজস্তানে অবস্থান করছে। তাদের দাবি আসলে তাদের উপর যে ক্ষোভ, স্থানীয়দের যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই এই হামলা দ্বন্দ্ব এমনটি তারা দাবি করছে। যদিও আমরা দেখলাম যে বেদম মারধরের ঘটনা ঘটছে, এই যে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার জন্য আসলে ওই রাষ্ট্র কিভাবে আসলে বা তাদের প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? এখন পর্যন্ত তারা দাবি করেছে 4 জনকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু কোন 4 জন তারা আসলে তাদের দেশের নাগরিক নাকি বিদেশি শিক্ষার্থী, বিদেশি নাগরিক, সেই বিষয়ে তারা স্পষ্ট করেনি। এমনকি ঢালাওভাবে তারা চেষ্টা করছে অবৈধ অভিবাসীদের উপরে যেভাবে দায় চাপানো যায় আসলে, কিন্তু শেষ পর্যন্ত সংশ্লিষ্ট যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছে যে এটি আসলে কোনোভাবেই তারা মেনে নেবে না। বিশেষ করে যেসব বিদেশি শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু মূলত পড়ালেখার জন্যই সেখানে অবস্থান করছে, তারা আবার দেশে ফিরে আসবেন। এই বিষয়টি আসলে এখন কূটনৈতিকভাবে আলোচনায় গুরুত্ব পাচ্ছে। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা এবং এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে কিরগিজস্তানের সার্বিক পরিস্থিতি, সর্বশেষ কি অবস্থা এবং একই সাথে দেশগুলোর সাথে কূটনৈতিক টানাপোড়েনের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান। এবার যাচ্ছে অন্যান্য খবরে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকতে হবে কেন, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ ব্যাংকের সব তথ্য ওয়েবসাইটেই থাকে। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন বহু দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র এখন অনেক বেশি শক্তিশালী। বৈশ্বিক এবং এখন চলছে মধ্যপ্রাচ্যের সংকট। এসব ছাড়াও অভ্যন্তরীণ বহুবিধ কারণে 1.5 থেকে 2 বছর ধরে ডলার সংকটে বাংলাদেশ। কোনোভাবেই লাগাম ধরে রাখা যাচ্ছে না মূল্যস্ফীতির। বলা হয়ে থাকে বাংলাদেশের মতো একটি দেশে 3 মাসের আমদানি ব্যয় সামাল দিতে অন্তত 15 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ থাকা উচিত, কিন্তু গণমাধ্যমের সংবাদ বলছে এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ 13 বিলিয়নের সামান্য কিছু বেশি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, ডলার সংকট আর মূল্যস্ফীতি সংবাদের শিরোনাম হচ্ছে মাঝে মাঝেই। আর এসব কারণেই গণমাধ্যমের উপর নাখোশ বাংলাদেশ ব্যাংক, যে কারণে কয়েক মাস থেকেই সাংবাদিক প্রবেশে অলিখিত কড়াকড়ি আরোপ করে দেশের কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর। শনিবার সেই নিষেধাজ্ঞার পক্ষেই সাফাই গাইলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন বিশ্বের কোনো দেশেই কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারেন না। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে বাদে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন কেন? আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই গ্রুপার। সমসাময়িক নানা ইস্যুতে বক্তব্যের এক পর্যায়ে ওবায়দুল কাদের বলেন সরকারের ধারাবাহিকতার কারণেই দেশ আজ উন্নয়নের রোল মডেল। দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের ভাষা, এগুলো তো বাস্তবায়ন। আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি। নিত্যপণ্যের দাম ওঠানামা করবে এমন দাবির পাশাপাশি ওবায়দুল কাদেরের মতে ডলারের মূল্য 7 টাকা বৃদ্ধিও খুবই স্বাভাবিক। এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনদের লুটপাট, চুরি আর দুর্নীতি আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তারা বলছেন সরকারদলীয় লোকদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন বিপর্যয়ের মুখে। এবার নির্বাচন আর আন্দোলন ছাপিয়ে 2 বড় রাজনৈতিক দলের আলোচনায় এখন দেশের অর্থনৈতিক অবস্থা ও ব্যাংক খাতের শূন্যতা প্রসঙ্গ।
দেশের অর্থনীতির বেহাল অবস্থার জন্য বরাবরের মতোই ক্ষমতাসীনদের দায়ী করে আসছে বিএনপি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকতে পারবে না সেই প্রশ্ন তুলে বলেন, ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের যদি সাহস থাকে, আজকে সবল ব্যাংক যাতে দেউলিয়া হয়ে যাচ্ছে, তারা আজকে ঋণ খেলাপি, তারা আজকে ঋণের টাকা নিয়ে দিচ্ছেন না, সেই তালিকাটা প্রকাশ করেন, তাদেরকে ধরেন। আপনারা বলেন লোপাট হয় নাই, তাহলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন ঢুকতে দেন না? সাংবাদিকদের কাছে কেন খবর নিতে দেন না? আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম। একই দিন বিকেলে নয়াপল্টনের জিয়া মঞ্চের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অন্যায়ভাবে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে সরকার। সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী মনে করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পল্লী কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। এবং তারা যদি ডিসাইড করতে পারে এবং ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নামতে পারি রাজপথে। বিভিন্ন সব জায়গার মধ্যেই তার একটা ছিল। আপনি যদি তুরস্কে যান, চারিদিকে নিমগাছ জিয়াত্রী নামটা হয়ে গেছে। সরকার বিরোধী চলমান আন্দোলন গতিশীল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়া প্রশিক্ষকের বিরুদ্ধেই ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকা থেকে মূল আসামি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল সহ দুইজনকে গ্রেফতার করে র্যাব। ব্ল্যাকমেইল ও বিভিন্ন প্রলোভন দেখে একাধিক প্রশিক্ষণার্থীকে রফিকুল ধর্ষণ করে আসছিল বলে জানায় র্যাব। রয়েছে অপ্রাপ্তবয়স্ক নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ও গর্ভপাতে বাধ্য করার অভিযোগও। আত্মরক্ষার দীক্ষা দেয়া প্রশিক্ষকের বিরুদ্ধেই এবার ধর্ষণের অভিযোগ প্রশিক্ষণার্থীদের। চেঞ্জিং রুমে ঢুকে নারীদের করত ধর্ষণ, এরপর জোর করে তাদের নগ্ন ছবি ধারণ করে চলত ব্ল্যাকমেইল। মার্শাল আর্টের জুজুৎসু খেলার প্রশিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে এমন হাজারো অভিযোগ। র্যাব জানায়, ব্ল্যাকমেইলের পাশাপাশি বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন নারী ক্রীড়াবিদদের ফাঁদে ফেলতেন রফিকুল। নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি। শুধু তাই নয়, একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। এরই জের ধরে শনিবার দুপুরে রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকা থেকে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ও তার নারী সহযোগীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের সময় রফিকুল ইসলামের মোবাইলে একাধিক নারীর নগ্ন ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা। তার একজন সহযোগী, যে কিনা একজন নারী, তিনিও ছিলেন। সুতরাং আমাদের যে মামলা হয়েছে, মামলার যে সন্দিগ্ধ অপরাধী যে দুজন, আর তাদেরকেই আমরা গ্রেফতার করেছি। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে, তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব। সন্দিগ্ধ অপরাধী যে দুজন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বভরা বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বইছে বালু নদী। কারখানার কেমিক্যালের দূষণে মিথেনের ওপর ভাসছে নদীটি, নেই মাছের অস্তিত্ব। শঙ্কা জাগাচ্ছে দুই তীরের নতুন বসতিও। মরতে বসা এই নদীটি নিয়ে পরিবেশবিদরা উদ্বেগ জানালেও কেবল পরিকল্পনাতেই আটকে আছে রাজযোগ। শুনবো রাশেদ লিমনের কাছে বিস্তারিত। যাত্রা শুরুটা মোহনা থেকেই। সবার আগে চোখ আটকাবে নিকষ কালো পানি। বোঝার বাকি থাকে না সর্বনাশ যা হবার হয়েছে আগেই। মানুষে দেখলেই পানিটা দেখলে মানুষের মনটা নষ্ট হয়ে যায়। একদিকে শীতলক্ষা থেকে আসা দূষিত পানির প্রবাহ, অন্যদিকে তুরাগের দূষণ, দুয়ে মিলে যেন গলা টিপে ধরেছে বালুর। যাত্রাবাড়িতে দইরা বামল দেল্লা মেলের পানি আসে, ড্যাঙ্গের পানি। যতটুকু যাওয়া যায় এই কালো পানির প্রবাহে একটা জিনিস সবার আগে চোখে আটকাবে, এর বুদবুদ, যেন বইছে ফুটন্ত পানির প্রবাহ গ্যাসের মতো। এরপরে আপনার একটা ট্রলার চলে, ওই ট্রলারে যে ফেনাটা উঠবো নদীতে, একটা ময়লা উঠে লাগে,
ওই ময়লাটার মধ্যে আগুন দিলে আগুন জ্বলে। এই পানির অবস্থাটা কি? এই সাধারণ মানুষগুলো এরই মধ্যে বুঝে গেছে যে বিষে ভরে গেছে এই বালু নদীর পানি। তাই তো তাদের স্বাভাবিক ব্যবহার্য তো দূরের কথা, পশু পাখিকে খাওয়ানো তো বাদ দিলাম, তাদের গোসলের জন্যও এই পানি আর ব্যবহার করতে স্বস্তি পান না তারা। গবেষণা বলছে দীর্ঘদিন ধরে কেমিক্যালের প্রভাবে পানির নিচে তৈরি হয়েছে মিথেনের স্তর। এই বালু নদীতে যেই মানে উদ্ভিদ কণাগুলা ছিল, যেটা মাছের খাবার হিসেবে ছিল বা প্রাণী কণা ছিল, সবার আগে কিন্তু দূষণের ফলে কিন্তু এরা মারা যাবে। সারি সারি এই বাঁশের কঙ্কালি বলে দিচ্ছে কিছুদিন আগেও জলজ প্রাণীর অস্তিত্ব থাকলেও এখন তা পুরোপুরি বিলীন। আগে যেই মাছ আছিল, বোয়াল মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, সব মাছ আছিল, মাছই নাই নদীর। বালুকে কেন্দ্র করে এর দুপাশে তৈরি হয়েছে বর্ধিত ঢাকার নতুন আবাসন প্রকল্প। সেদিক যেতেই প্রথমেই দেখা হলো গনি মিয়ার সঙ্গে। বছর কয়েক আগেও এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন ধরেছেন বিকল্প পথ, নদীর জলে বোতল কুড়ান তিনি। মাছ তো পচা পানি মুড়া থেকে মাছ নাই, বোতল একটু হয় মাঝে মাঝে, এই চলি। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন পরিকল্পিত এসব নগরায়ন কতটা নদী বান্ধব। নির্বিচারে গ্রাউন্ড ওয়াটার উত্তোলনের যে ধারাবাহিকতা আমরা যদি পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের পাশের যে পুরো অববাহিকার অঞ্চলে দেখি, তাহলে তো কিছুদিন পর বালু নদী এমনিই শুকিয়ে যাবে। এই পানিটাকে পানি বলে ডাকারও সুযোগ থাকবে না যদি এই সমস্ত দূষণগুলো আরো বাড়তে থাকে। রাজুক বলছে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা। সমন্বয় করে কাজ করছে, আশা করে যে শীঘ্রই এ বিষয়ে একটা কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছাবে। যদিও এমন আশ্বাসে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না নগরবিদরা। তবু নদীকেন্দ্রিক মানুষগুলো এখনো স্বপ্ন দেখে আপন রং ফিরে পাবে এই কালো পানি। দূষণের বদলে আবারও এই জলাধারে জায়গা করে নেবে জলজ প্রাণী। দুপারে জেগে ওঠা নগরায়নের পরিকল্পনায় একটু হলেও জায়গা পাবে এই বালু নদী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি হলেই বজ্রপাতে ঝরছে প্রাণ। আজও টাঙ্গাইল, নরসিংদী সহ 4 জেলায় মারা গেছেন 8 জন, আর পরিসংখ্যান বলছে গত 1 মাসে মৃত্যু হয়েছে প্রায় 100 জনের। গেল এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি দেখা দিলে জনমনে আসে প্রশান্তি। বৈশাখ প্রথম দিকে রুদ্রমূর্তি রূপে ধরা না দিলেও শেষের দিকে ফেরে স্বরূপে। দেশব্যাপী শুরু হয় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি আর বজ্রপাত। প্রাণ হারান বেশ কয়েকজন। সবশেষ শনিবারও নরসিংদী, টাঙ্গাইল ও গাজীপুরে প্রাণ যায় বেশ কয়েকজনের। পরিসংখ্যান বলছে গত 1 মাসের বেশি সময়ে বজ্রপাতে মারা গেছেন প্রায় 100 জন মানুষ, যার মধ্যে অধিকাংশই কৃষক। বিশেষজ্ঞদের মতে জলবায়ুর পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, পর্যাপ্ত গাছপালা না থাকা এবং আগাম সতর্কতা না থাকায় বাড়ছে বজ্রপাতে প্রাণহানি। এখন যেহেতু গাছপালা নাই, উচ্চ কোনো জায়গা নাই যেখানে বজ্রপাতটা প্রথম আঘাত করবে, তার কারণে এই সময়টা এত বেশি আমাদের বজ্রপাত হচ্ছে এবং মানুষগুলো মারা যাচ্ছে। বজ্রপাতের ফোরকাস্টিং করা যেতে পারে এবং মানুষজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য লোকাল অথরিটিরা কার্যকর ব্যবস্থা নিতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে 1321 কোটি টাকা ব্যয়ে দেশের 15টি জেলায় প্রায় 7000 বজ্র নিরোধক দল বসানো ও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। হিমাগারে মজুতে প্রতি ডজন ডিমে খরচ মাত্র 1 টাকা 20 পয়সা, অথচ এই সামান্য বিনিয়োগেই এক শ্রেণীর ব্যবসায়ীরা লাভ করছেন 23 টাকা। ওদিকে ভোক্তা অধিকার বলছে হিমাগারে ডিম সংরক্ষণের নামে কারসাজি করে বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম। সূক্ষ্মভাবে বাছাই করে ডিম কিনছেন সুলতান আক্তার। জানালেন 1 ডজন ডিম কিনতে তাকে গুনতে হচ্ছে 150 টাকা। 150 টাকা হয়ে গেছে, সবকিছু অনেক দাম। ক্রেতারা বলছেন মানা হচ্ছে না কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দাম। ডিমের বাজার তো ডিমের বাজার, এটা তো ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট। 1 লাখ ডিম 3 মাসের জন্য হিমাগারে রাখতে ব্যয় হয় 25 থেকে 30 হাজার টাকা। 1 লাখ ডিমের উপরে আসে 25 থেকে 30 হাজার টাকা। প্রান্তিক খামারিদের সংগঠনের দাবি, প্রতি হালি ডিম সংরক্ষণে 40 পয়সা ব্যয় করে বাড়তি আদায় করা হচ্ছে 8 টাকা। ডিমের দাম ওঠানামার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট। দেশে এখনো সেই মানের হিমাগার নেই দাবি করে ব্যবসায়ীদের এই উদ্যোগকে বাজার কারসাজির অংশ হিসেবে দেখছেন ভোক্তা ডিজি। এই ডিম রাখার মূল উদ্দেশ্য কিন্তু বাজারটাকে অস্থির করা।
মালিক সমিতি বলছে হিমাগারে অযৌক্তিকভাবে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নীতিমালার আলোকে আমরা চাই কোল্ড স্টোরেজ মালিকরা ডিম কোল্ড স্টোরেজে রাখুক। ডিমের জন্য বিশেষায়িত হিমাগার গড়ে তুলতে সরকার দ্রুত উদ্যোগ না নিলে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বাড়বে বলেও শঙ্কা সংগঠনটির। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় ছুটছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। হজ আদায়ের আগে তাদের পরতে হয় বিশেষ পোশাক ইহরাম। ইহরাম অর্থ কোনো বস্তু বা কর্মকে নিজের জন্য হারাম করে দেয়া। উমরা বা হজ পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে এমন কিছু বিষয় নিজের উপর হারাম করে দেয় যা স্বাভাবিক অবস্থায় তার জন্য হালাল ছিল। দৈনন্দিন ব্যবহৃত সব কাপড় ছেড়ে সেলাইহীন সাদা চাদর এবং একটি সেলাইহীন লুঙ্গি পরিধান করে আল্লাহর দরবারে হাজিরা দেন মুসল্লিরা। দুনিয়ার সব কাজ পরিত্যাগ করে আল্লাহর দরবারে লাব্বাইক বলে উপস্থিত হন তারা। ইহরাম পরিধান করা হজের ফরজগুলোর অন্যতম একটি বিধান। বিশ্ব থেকে আসা হজযাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে পরিধান করতে হয় এই পোশাক। এই জায়গাগুলোকে বলা হয় মিকাত। হজের ইহরাম পরার অন্যতম স্থান বা মিকাত হলো জুল হুলাইফা বা বীরে আলী। এটি মদিনাবাসী ও মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত। মক্কা থেকে এর দূরত্ব প্রায় 420 কিলোমিটার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। মক্কা থেকে ইয়ালামলামের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে পৌঁছেই চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন পেসার তাসকিন আহমেদ। করা হয়েছে MRI সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও। এমনটাই জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিনের সাথে আমাদের কথা হয়েছে। দেবাশিসও ছিল, তারা কালকে একটা ডক্টর দেখেছে তাকে। এখন দেখার পরে ডক্টর বোধহয় 24 তারিখে তার 2 সপ্তাহ হবে। এই 2 সপ্তাহের মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের 24 তারিখে জানাতে পারবো। আসলে আমাদের এটা নিয়ে 2-1টা প্ল্যান ছিল, খালি সময়ের অভাবে করা যায়নি। যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু যেহেতু তারা সিরিজের মধ্যে ছিল এই কাজটা করা হয়নি। যাই হোক, ওইভাবে হচ্ছে না। দল তো আপনারা জেনেই গিয়েছেন, আগে তো আমরা ওইভাবে করতে চেয়েছিলাম, দল দিয়ে দিয়েছি। এখন জার্সি আনবেলটা বাকি আছে, এটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনীতির মাঠে এবার অর্থনীতির বাহাস। সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে হবে কেন জানতে চান ওবায়দুল কাদের। সরকারি চুরি লুকাতে এ বাধা, অভিযোগ বিএনপির। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।